হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 22শে ফেব্রুয়ারি শনিবার। আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে সামনের মাস থেকে বাতিল হয়ে যাবে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট, কড়া নির্দেশ জারি। তো বিস্তারিতভাবে বলা হয়েছে সামনের মাস থেকে বাতিল হয়ে যাবে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট, কড়া নির্দেশ জারি। এবার বন্ধ হয়ে যাবে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট। এপ্রিল মাস থেকেই এলো নয়া নিয়ম। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার? এই বাজেটে টাকা বাড়ানোর কথা বলা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, কিন্তু তা একেবারেই বাড়েনি। উল্টে এবার হাজার হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে চলেছে রাজ্য সরকার। এবার এই টাকা পেতে কিছু কড়া নির্দেশ দিয়ে রাজ্য সরকার দিয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে টাকা পেতে মানতেই হবে এই নিয়ম, নতুবা বাতিল করা হবে অ্যাকাউন্ট। প্রথম শর্ত হচ্ছে সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকলে আর ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। টাকা পেতে ব্যাংকে থাকতে হবে সিঙ্গেল অ্যাকাউন্ট। দ্বিতীয় শর্ত হচ্ছে 20 থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স একমাত্র তারাই পাবেন এই প্রকল্পের টাকা, এর বাইরে টাকা পাওয়া যাবে না। তৃতীয় শর্ত হচ্ছে এছাড়া নির্দিষ্ট ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে, নইলে আর টাকা ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের। এই শর্তগুলি না মানলে 1 এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বাতিল হয়ে যাবে অ্যাকাউন্ট। কড়া নির্দেশ দিতে চলেছে রাজ্য সরকার। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবর, খুশির খবর। পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল কমছে, কারেন্ট বিল নিয়ে নতুন পদক্ষেপ সরকারের। কিভাবে আপনি সুবিধা পাবেন জানুন। তো পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিল কমতে চলেছে আগামী দিনে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। রাজ্য সরকার রাজ্যের জনসাধারণের জন্য একের পর এক অভিনব প্রকল্পের সূচনা করে চলেছেন, যেইগুলির মাধ্যমে রাজ্যের জনসাধারণ অনেকেই আর্থিক সহায়তা পাচ্ছেন। সম্প্রতি রাজ্য সরকার যে বাজেট পেশ করেছেন তাতে বিদ্যুৎ উৎপাদনের ওপর আরও বেশি জোর দেওয়ার কথা বলা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যকে স্বনির্ভর হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এই বাজেটে। বর্তমান সময়ে বিদ্যুতের যে হারে দাম বাড়ছে, যার ফলে মধ্যবিত্তদের পকেটে অনেক চাপ পড়ছে। এই জন্য বিদ্যুতের ঘাটতি মেটাতে পশ্চিমবঙ্গের মধ্যেই বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে বিদ্যুতের ঘাটতি মেটানো সম্ভব হয় এবং এর ফলে বিদ্যুতের দাম অনেকটাই কম হবে, যার ফলে উপকৃত হবেন সাধারণ মানুষজন। পশ্চিমবঙ্গের রাজ্যের অবস্থিত দেউচাপাচামি কয়লা খনি থেকে বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেউচাপাচামি বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা খনি। এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, ভারতের অর্থনীতিতেও প্রভাব ফেলবে। জানা গিয়েছে এই কয়লা খনিতে বিশাল পরিমাণ কয়লা মজুত রয়েছে, যেগুলোকে উৎপাদনের মাধ্যমে এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে অনেক বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যার ফলে রাজ্যের বিদ্যুৎ ঘাটতি কমবে। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবর, সরকারি কর্মচারীদের বেতন বাড়বে 1 লক্ষ টাকা পর্যন্ত। মাসের মাঝেই দারুণ ঘোষণা, জারি হলো বিজ্ঞপ্তি। তো একের পর এক সুখবর পাচ্ছেন সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এবার ফের অপেক্ষা করছে আরেকটা সুখবর। সরকারি কর্মচারীদের বেতন বাড়বে 1 লক্ষ টাকা পর্যন্ত। মাসের মাঝেই দারুণ ঘোষণা। অষ্টম বেতন কমিশনে বড় পরিবর্তন আনতে পারে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য লেভেল 1 থেকে লেভেল 6-এর বেতন স্কেল একত্রিত করার জল্পনা চলছে, যেখানে বলা হয়েছে তাই যদি সরকার এই সংযোজন অনুমোদন করে এবং 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করে, তাহলে কর্মীরা উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি দেখতে পারবেন। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে সরকারি কর্মচারীদের বেতন 18টি স্তরে বিভক্ত। এর মধ্যে রয়েছে স্তর 1, যেখানে 18,000 টাকা প্রতি মাসে থেকে শুরু করে স্তর 18 2,50,000 টাকা প্রতি মাসে। তবে কেন্দ্রীয় কর্মচারীদের প্রতিনিধিত্বকারী একটি দল জয়েন্ট কনসালটেটিভ মেকানিজম স্টাফ সাইড লেভেল 1 থেকে 6ষ্ঠ লেভেলের বেতন স্কেল একত্রিত করার সুপারিশ করেছে। এর অর্থ হলো এই স্তরের কর্মীদের একটি সহজ বেতন কাঠামো এবং আরও ভালো কেরিয়ার অগ্রগতির সুযোগ থাকবে যদি বেতন স্কেল একীভূত হয় এবং 2.686 ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হয়, তাহলে কর্মীদের মূল বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, অনলাইনে টাকা পাঠাতে গেলেই এবার দিতে হবে চার্জ।
ইউপিআই এর নতুন নিয়ম আসছে। তো অনলাইন পেমেন্ট সিস্টেমে এবার বড়সড় পরিবর্তন। যারা গুগল পে ব্যবহার করে বিদ্যুৎ বিল বা অন্যান্য বিল পরিশোধ করতেন তাদের জন্য বড় ধাক্কা আসতে চলেছে। সম্প্রতি ইউপিআই পরিষেবা থেকে শুরু করে বিল পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ আরোপ করার একটি প্রবণতা দেখছে বিশেষজ্ঞরা। এবার এই তালিকায় গুগল পে নাম লেখালো। ইকোনমিক টাইমসের সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে যদি কেউ বিল পেমেন্ট করে থাকেন তাহলে 0.5% থেকে 1% অতিরিক্ত চার্জ নেওয়া হবে। এর পাশাপাশি জিএসটি নেওয়া হবে। আগে গুগল পের মাধ্যমে বিল পেমেন্ট করলে কোনো রকম বাড়তি চার্জ দিতে লাগতো না, তবে এখন থেকে এই নিয়ম চালু হচ্ছে, যদিও গুগল পে এখনও এই বিষয়ে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা করেনি। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ভোটার কার্ড আধারের যুগ শেষ, এবার একটা কার্ডেই হবে সব কাজ। তো ভারত সরকার চালু করছে সিটিজেন কার্ড, যা একাই ভোটার আইডি এবং আধার কার্ডের কাজ করবে। এটি নাগরিকদের পরিচয় এবং নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে, ফলে আর একাধিক নথির প্রয়োজন পড়বে না। সিটিজেন কার্ড হলো একটি আধুনিক পরিচয়পত্র যা ভারতের প্রতিটি বৈধ নাগরিককে দেওয়া হবে। এতে থাকবে একটি অনন্য পরিচয় নম্বর যা নাগরিকত্ব এবং পরিচয়ের প্রমাণ দেবে। সিটিজেন কার্ড পেতে নাগরিকদের জাতীয় জনসংখ্যা নিবন্ধন অর্থাৎ এনপিআরে তথ্য আপডেট করতে হবে। প্রক্রিয়াটি এরকম যে তথ্য আপডেট আপনাকে এনপিআর ডেটাবেসে ব্যক্তিগত তথ্য জমা দিতে হবে। যাচাইকরণ, তথ্য যাচাইয়ের পর প্রত্যেক নাগরিককে একটি অনন্য নম্বর বরাদ্দ করা হবে। সফল যাচাইয়ের পর নাগরিক কার্ড ইস্যু করা হবে। একটি কার্ডে থাকবে সব তথ্য, একাধিক পরিচয়পত্রের ঝামেলা থাকবে না। সরকারি পরিষেবা সহজলভ্য হবে, দ্রুত এবং সহজে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে। অবৈধ বাসিন্দাদের চিহ্নিত করা সহজ হবে। ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সহ একাধিক নথির প্রয়োজন কমবে। ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ থাকবে না। কার্ডে সংবেদনশীল তথ্য সংরক্ষিত থাকবে, যা সুরক্ষিত রাখা চ্যালেঞ্জের বিষয়ে। নাগরিকত্ব প্রমাণের জটিলতা, কিছু মানুষ তাদের নাগরিকত্ব প্রমাণ করতে সমস্যায় পড়তে পারেন। সামাজিক এবং রাজনৈতিক বিতর্ক, বিশেষ গোষ্ঠীর জন্য জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। ভারত সরকার কিভাবে এই কার্ড বাস্তবায়ন করবে এবং এটি নাগরিকদের জন্য কতটা কার্যকর হবে তা এখন সময়ই বলবে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবর, হজে যাওয়া মৃত পুণ্যার্থীদের পরিবারকে 10 লক্ষ টাকা। মহাকুম্ভে মৃত পুণ্যার্থীদের পরিবারকে নয় কেন, প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। তো প্রয়াগরাজের মহাকুম্ভে পুণ্য স্নান করতে গিয়ে পদদলিত হয়ে 40 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের 3 জন শ্রদ্ধালু। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার মৃতদের পরিবারকে 25 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন, যদিও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়নি। আর এই নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন, হজে যাওয়া মৃত পুণ্যার্থীদের পরিবারকে 10 লক্ষ টাকা পেলে মহাকুম্ভে মৃতদের পরিবারকে নয় কেন, এক যাত্রায় পৃথক ফল কেন? আজ বিকেলে রাজভবনের বাইরে বিজেপির পরিষদীয় দলের বিধায়কদের সাথে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 10 বছর আগে হজে যাওয়া 2 জন মারা গিয়েছিলেন, দুঃখজনক। আমাদের সমবেদনা আছে, তারা বাংলারই মানুষ এবং ভারতের নাগরিক। রাজ্য সরকার তরফে মুখ্যমন্ত্রী কোনো ফান্ড থেকে দিয়েছিলেন জানি না, তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে চেক দিয়েছিলেন। কিন্তু মহাকুম্ভে দুঃখজনকভাবে এই রাজ্যের যে 3 জন পদদলিত হয়ে মারা গেছেন, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার তাদের পরিবারকে 25 লক্ষ টাকা করে দিয়েছেন। ইতিমধ্যে সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। পরিবারের লোকজন আমাদের জানিয়েছে এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। তিনি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে প্রশ্ন তুলেছেন, আপনি তো বলেছেন আমি সবাইকে সমান চোখে দেখে, আপনি তো বলেছেন আপনি সেকুলার, আপনি তো বলেছেন ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আপনি এক্ষেত্রে উপযুক্ত সমপরিমাণ অর্থ কেন দেবেন না? এই পরামর্শ মহামান্য রাজ্যপাল যেন রাজ্য সরকার যেন দেন, কারণ রাজ্যপাল সিদ্ধান্ত দিতে পারেন না, রাজ্যপাল পরামর্শ দিতে পারেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে, ইমাম পুরোহিতদের সাহায্যে পোলিওর বিরুদ্ধে লড়তে পেরেছে, কে বলল আমি ধর্ম মানি না, মন্তব্য মমতার। তো বাংলায় দ্বিতীয় মুসলিম লীগের সরকার চলছে বলে কদিন আগেই আক্রমণ সানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সেই আক্রমণের পাল্টা জবাবও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, জঙ্গি সংযোজন নিয়ে এবার যে অভিযোগ শুভেন্দু করেছিলেন তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখবেন বলে জানিয়েছিলেন মমতা। এবার নিউটাউনের এক বেসরকারি হাসপাতালের উদ্বোধনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য পরিষেবায় রাজ্যের উন্নয়নের তালিকার ফিরিস্তি দিতে গিয়ে টেনে আনেন রাজ্যের পোলিও অভিযানের কথা। মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা সরকারে আসিনি তখন হাওড়ার ডোমজুরের একজনের পোলিও হয়েছিল বলে ভারত ব্ল্যাকলিস্টেড হয়েছিল। আমি সরকারে এসে ভাবলাম সবাইকে যদি পোলিও দিতে হয় তাহলে সমস্ত মানুষের প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে। তখন আমি পুরোহিত থেকে শুরু করে ইমামদের সবাইকে বললাম, আপনারা পুজো করবেন, রোজা মাসে নামাজও পড়বেন, কিন্তু মনে রাখবেন সমাজের কিছু বিশিষ্ট কাজ আছে, আগে আপনাদের সেটা করতে হবে। তিনি আরও বলেছেন, আগে এই পোলিও দিতে গেলে অনেকে ভাবতো কি খারাপ হবে, আমি তাদের সেই ধারণা ভেঙেছি, তারপরই সবাই পোলিও নেওয়া শুরু করলেন। পুরোহিত ইমামরা আমাকে খুব সাহায্য করেছিলেন। পরের বছর আমরা পোলিও ফ্রি করে দিলাম। তাতে কি হলো, ভারত সরকারকে যারা ব্ল্যাকলিস্ট করে দিয়েছিল, আমার দেশ সেই কালো তালিকা থেকে বেরিয়ে এলো। এটা গর্ব করার মতো নয়?
এরপরই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, একবারও ভেবে দেখেছেন সব মানুষকে কনফিডেন্সে নিলে কতটা কাজ হয়? কে বলেছে আমি আমার ধর্মকে শ্রদ্ধা করি না? ধর্ম যার যার, উৎসব সবার। পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন কথার ছলে হয়তো মুখ্যমন্ত্রী আবারও তার মন্তব্যের ওজন জেইয়ে রাখলেন। তার কারণ বিধানসভায় বাজেট বিতর্কে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী যখন ইঞ্চিতে ইঞ্চে শুভেন্দুর মন্তব্যে একটা একটা করে জবাব দিচ্ছেন, তখনই খানিকটা হুঁশিয়ারি স্বরে বলেছিলেন, যাদের বিরুদ্ধে এত বাজে বাজে কথা বলছেন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় তাহলে সামলাতে পারবেন তো? তো দেখুন, আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে ঝটিকা সফরে রাজ্য অজিত দোভাল, গোয়েন্দাদের কড়া সতর্কতা জারি, ভয় ধরাচ্ছে বাংলাদেশি জঙ্গি থেকে মাওবাদীর বাড়বাড়ন্ত। তো বাংলায় অজিত দোভাল দুদিনের ঝটিকা সফরে রাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চুপিসারে একাধিক গোয়েন্দা আধিকারিকের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। হঠাৎ কেন এই উচ্চ পর্যায়ের বৈঠক, এই নিয়ে প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। গত বছরের শেষ থেকে যেভাবে সীমান্তে অশান্তি বেড়েছে, বাংলাদেশে অনুপ্রবেশের একের পর এক ঘটনা সামনে আসছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দোভালের এই বঙ্গ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছে ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, রাজ্য উদ্বেগ বাড়াচ্ছে মাওবাদ, ইসলামিক জঙ্গি থেকে মাওবাদী, বাংলা নিয়ে চিন্তায় কেন্দ্র। একদিকে ইসলামিক জঙ্গি সংগঠন সহ পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ক্রমাগত বাড়বাড়ন্ত, অন্যদিকে মাওবাদ, সব মিলিয়ে বাংলা নিয়ে উদ্বিগ্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এমনটাই তথ্য উঠে এসেছে গোয়েন্দা বৈঠক থেকে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।